হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের নবম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ 8 মার্কের প্রশ্ন শেয়ার করব। এই প্রশ্নটি তোমাদের আপকামিং উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রশ্নটি সবার আগে তোমরা এখন থেকেই যদি দেখে রাখো তবুও তোমরা অন্যের চাইতে হলো এক ধাপ এগিয়ে থাকবে। আমি তোমাদের নবম অধ্যায় থেকে মাত্র 3টি 8 মার্কের প্রশ্ন শেয়ার করব। এই 3টি 8 মার্কের প্রশ্ন যদি তোমরা এখন থেকে পড়ো, তোমাদের টেস্ট পরীক্ষা বলো এমনকি ফাইনাল পরীক্ষা বলো, প্রতিটি পরীক্ষায় তোমরা একটি প্রশ্ন অনায়াসে 100% গ্যারেন্টি সহকারে আমি তোমাদের বলতে চাই তোমরা এই প্রশ্নটি কমন পেয়ে যাবে। তাই সবার আগে তোমরা এই প্রশ্নটি এক ঝলক দেখে নাও। এবং যারা আর্থিকভাবে দুর্বল, যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট, যারা টিউশন পড়তে পারো না, সেই সমস্ত ছাত্রছাত্রীরাও যদি শুধুমাত্র আমার এই চ্যানেলের ভিডিওগুলি দেখে তোমরা খাতায় টুকে এখন থেকে ভালো করে প্রস্তুতি নাও, তবুও তোমরা অন্যের চাইতে হলো এক ধাপ এগিয়ে থাকবে। তোমাদের শুধুমাত্র আমি রাষ্ট্রবিজ্ঞানের 8 মার্কের প্রশ্নই শেয়ার করি না, এর পাশাপাশি তোমাদের যে এমসিকিউ প্রশ্ন বলো, এসিকিউ প্রশ্ন বলো, সমস্ত প্রশ্নই আমি শেয়ার করে থাকি। যদি তোমরা দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা দেখে নেবে। এবং রাষ্ট্রবিজ্ঞানের পাশাপাশি তোমরা বাংলা এবং ইতিহাসের প্রশ্নও তোমরা পেয়ে থাকো, দেখবে আমার চ্যানেলে প্লেলিস্ট করা রয়েছে আলাদা আলাদা, তোমরা দেখে নেবে। আজকে তোমাদের সামনে আমি রাষ্ট্রবিজ্ঞানের নবম অধ্যায় থেকে সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করব। এই প্রশ্নটি এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তোমরা সবার আগে এই প্রশ্নটি দেখে রাখবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আলোচনা দীর্ঘায়িত না করি, চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। দেখো, নবম অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নটি রেখেছি সেটি হলো ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো। এই প্রশ্নটি তোমাদের এই বছরের জন্য অর্থাৎ 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো উত্তরটি আমরা একবার দেখে নিই। ভারতবর্ষের অখণ্ড বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট। এই কোর্ট ভারতীয় সংবিধানে ব্যাখ্যা দান করে জনগণের মৌলিক অধিকার রক্ষা করে এবং যুক্তরাষ্ট্রীয় আদালত হিসাবে ভারতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাপনা বজায় রেখে থাকে। এদিক থেকে ভারতবর্ষের বিচার ব্যবস্থায় সুপ্রিম কোর্ট অসামান্য গুরুত্বের অধিকারী। এবারে তোমরা পয়েন্ট করবে ভারতের সুপ্রিম কোর্টের গঠন। মূল ভারতীয় সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্ট একজন প্রধান বিচারপতি সহ মোট 4 জন বিচারপতিকে নিয়ে গঠিত হয়। তবে 1984 সালের সংসদীয় আইন অনুযায়ী সুপ্রিম কোর্ট একজন প্রধান বিচারপতি সহ মোট 26 জন বিচারপতিকে নিয়ে গঠিত হয়। কিন্তু বর্তমানে একজন প্রধান বিচারপতি সহ মোট 34 জন বিচারপতিকে নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয়। সুপ্রিম কোর্টে বিচারপতিগণকে নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি। তারা তাদের 65 বছরের বয়স পর্যন্ত পদে বহাল থাকতে পারেন, তবে তারা ইতিমধ্যেই পদত্যাগ করতে পারেন অথবা অসৎ প্রমাণিত অসমাপ্ত ও দুর্নীতির অভিযোগের সংশোধন ইমপিচমেন্ট বা মহাবিচার পদ্ধতির মাধ্যমে রাষ্ট্রপতি তাদের পদচ্যুত করতে পারেন। এবারে তোমরা পয়েন্ট করবে ভারতের সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী। ভারতীয় সুপ্রিম কোর্ট কয়েকটি এলাকায় গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে থাকে, যথা প্রথমে পয়েন্ট করবে তোমরা মূল এলাকা। সুপ্রিম কোর্টের বিচার কাজের মূল এলাকা সেই সব মামলাকেই নিয়ে গড়ে ওঠে যে মামলাগুলো সরাসরি সুপ্রিম কোর্টে শুরু হয়। এই ধরনের মামলাগুলি হলো যথা নম্বর কেন্দ্রীয় সরকার বনাম রাজ্য সরকারের বিরোধের মামলা, 2 নম্বর কেন্দ্র সরকার ও এক বা একাধিক রাজ্য সরকারের বিরোধের মামলা, 2 নম্বর 3 নম্বর এবং সি নম্বর রাজ্য সরকারের সাথে এক বা একাধিক রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা। এই 3 ধরনের মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট মূল এলাকার বিচার কার্য করতে পারে।
এবারে তোমরা পয়েন্ট করবে আপিল এলাকা। ভারতের অন্তর্গত যে কোনো হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট আপিল মামলার বিচার করে থাকে। সাধারণত এই আপিল মামলাগুলিও বিভিন্ন ধরনের হয়, যথা নম্বর সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত আপিল, ফৌজদারি, দেওয়ানি অথবা অন্য কোনো মামলায় হাইকোর্ট যদি এই মর্মে প্রশংসাপত্র দেয় যে মামলাটির সঙ্গে সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত বিষয় জড়িয়ে আছে, তাহলে সুপ্রিম কোর্ট সেই মামলার ব্যাপারে আপিল করা যাবে সুপ্রিম কোর্টে। নম্বর দেওয়ানি আপিল পয়েন্ট। 1972 সালে 30তম সংবিধান সংশোধনী আইন অনুসারে কোনো দেওয়ানি মামলায় প্রদত্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে তখন আপিল করা যাবে যখন হাইকোর্ট এই মর্মে প্রশংসাপত্র দেয় যে মামলাটির সঙ্গে আইনের গুরুত্ব প্রশ্ন জড়িয়ে রয়েছে। এবারে 6 নম্বর ফৌজদারি আপিল। ফৌজদারি মামলায় প্রদত্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কয়েকটি ক্ষেত্রে সুপ্রিম কোর্টে আপিল করা যায়, যথা 1 নম্বর যে ক্ষেত্রে হাইকোর্ট কোনো নিম্ন আদালতের বিচারে মুক্তিপ্রাপ্ত অভিযুক্ত ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। 2 নম্বর যে ক্ষেত্রে হাইকোর্ট কোনো মামলাকে নিম্ন আদালত থেকে নিজের হাতে তুলে নিয়ে অভিযুক্ত ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। 3 নম্বর যে ক্ষেত্রে হাইকোর্ট এই মর্মে প্রশংসাপত্র দেয় যে সংশ্লিষ্ট ফৌজদারি মামলাটি সুপ্রিম কোর্টে আপিলযোগ্য। এই 3 ধরনের আপিল ছাড়াও সুপ্রিম কোর্ট বিশেষ অনুমতিতে আপিল নামক আর এক মামলার বিচার করে থাকে। 2 নম্বর বিশেষ অনুমতিতে আপিল। সুপ্রিম কোর্ট নিজের বিবেচনা অনুযায়ী সামরিক আদালত ছাড়া ভারতের অন্য যে কোনো আদালতের রায়ের বিরুদ্ধে তার নিজের কাজটি পুনর্বিবেচনার জন্য আপিল করার বিশেষ অনুমতি দিতে পারে। একেই বিশেষ অনুমোদিত আপিল বলে। পরে পয়েন্ট আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতের অনেক দূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তই কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। এবারে তোমরা পয়েন্ট করবে পরামর্শদান এলাকা। ভারতের রাষ্ট্রপতি যদি মনে করেন যে ভারতীয় সংবিধানের কোনো আইন সম্পর্কে বিতর্ক উঠেছে বা উঠতে পারে, তাহলে তিনি সেই বিষয়টি সম্পর্কে সুপ্রিম কোর্টের পরামর্শ চাইতে পারেন এবং সুপ্রিম কোর্টও তখন শুনানির পরামর্শ রাষ্ট্রপতিকে জানাতে পারেন। পরে পয়েন্ট লেখ জারি করার এলাকা। ভারতীয় জনগণের মৌলিক অধিকারগুলিকে রক্ষা করার জন্য সুপ্রিম কোর্ট ভারতীয় সংবিধানের 32 নং ধারা অনুযায়ী 5টি লেখ জারি করতে পারে, যথা নম্বর বন্দি প্রত্যক্ষীকরণ। এটি হলো গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে আদালতে সশরীরে উপস্থিত করার জন্য পুলিশ কর্তৃপক্ষের কর্তৃক সুপ্রিম কোর্টের আদেশ। 2 নম্বর পয়েন্ট পরমাদেশ। এটি হলো ব্যক্তি, সরকার বা অন্য কোনো সংস্থাকে নিজের আইন নির্দিষ্ট কাজ সম্পাদন করতে বলার ব্যাপারে সুপ্রিম কোর্টের আদেশ। 3 নম্বর প্রতিষেধ বা নিষেধাজ্ঞা। এটি হলো নিম্ন আদালতকে তার এলাকার বাইরে গিয়ে কাজ করতে নিষেধ করার ব্যাপারে সুপ্রিম কোর্টের আদেশ। 2 নম্বর অধিকার পিচ্ছু। এটি হলো উপযুক্তহীন বা যোগ্যতাহীন ব্যক্তি কোনো পদের সুযোগ সুবিধা ভোগ করলে বা ভোগ করার দাবি করলে তার একরকম ভোগ বা দাবির যথার্থ জিজ্ঞাসা করার ব্যাপারে সুপ্রিম কোর্টের আদেশ জারি করতে পারেন। এবারে 3 নম্বর উৎপ্রেষণ। এটি হলো নিম্ন আদালতে কোনো মামলার সুবিচার হওয়া সম্ভব নয় মনে করলে সুপ্রিম কোর্ট কর্তৃক সেই মামলাটিকে তুলে নেওয়ার আদেশ। এই 5টি লেখ ও আদেশ জারি করে সুপ্রিম কোর্ট নাগরিকদের লঙ্ঘিত মৌলিক অধিকারকে সুরক্ষিত করতে পারে। এবারে মন্তব্য তোমরা পয়েন্ট করবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় সুপ্রিম কোর্ট একদিকে যেমন যুক্তরাষ্ট্রীয় আদালত, তেমনি অন্যদিকে হলো সর্বোচ্চ আপিল আদালত। এই কোর্টই জনগণের মৌলিক অধিকারের রক্ষাকর্তা, সংবিধানের ব্যাখ্যাকর্তা এবং অভিভাবক। এই কারণে ভারতীয় বিচার ব্যবস্থায়
সুপ্রিম কোর্ট অসামান্য তাৎপর্য ও সীমাহীন গুরুত্বের অধিকারী। এই যে আজকে একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নোট সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আমি তোমাদের নবম অধ্যায় থেকে শেয়ার করলাম। এই প্রশ্নটি তোমাদের আপকামিং উচ্চমাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই প্রশ্নটি সববার আগে তোমরা এখন থেকে দেখে নাও। তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো।